ওয়েলকাম। আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করার চেষ্টা করব স্বাধীনতার পর অর্থাৎ 1947-এর পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে এবং যতগুলো পলিসি হয়েছে সেই সমস্তগুলোর প্রেক্ষাপট এবং তাদের মূল কথা তুলনামূলক একটা আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটাতে কোনো ডিটেলস ইনফরমেশন বা কোনো ডিটেলস ফ্যাক্ট আপনারা কিন্তু পাবেন না। ফর এক্সাম্পল এনপিই 1986 যখন আমি আলোচনা করব তখন আমি জাস্ট এর প্রেক্ষাপট এবং ওর মূল কথা কি ছিল, কোথায় ফোকাস করতে চেয়েছিল এবং কেনই বা ফোকাস করতে চাইলো সেই জায়গাটাতে, শুধুমাত্র সেই পয়েন্টসগুলোই আমি এখানে তুলনামূলকভাবে বিশ্লেষণের চেষ্টা করব। আমি ভুল হতে পারি, কারণ এই চ্যাপ্টারটা বা এই ইউনিটসটা আলোচনা করতে গেলে অবশ্যই আমাকে ম্যাটেরিয়ালসের হেল্প নিতে হয় এবং অনেক ইনফরমেশন আছে যেটা আপনারা আমার থেকে ভালো জানেন এবং বিভিন্ন ইউটিউব ঘেটে আপনারা হয়তো ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আমি এখানে আলোচনা করার চেষ্টা করব একদম 1948 থেকে 2020 যে জাতীয় শিক্ষানীতি এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে যা যা হয়েছে, যেমন ধরুন 1990-এ যদি আমি ধরি তাহলে অশোক মিত্র কমিশন, তারপরে 2023-এ স্টেট এডুকেশন পলিসি, এই সমস্ত কিছু সম্পর্কে একটা তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওটাতে। তো আমি আগেই বলছি, আমি ভুল হতে পারি, এমন কোনো ইনফরমেশন হয়তো আপনারা আমার থেকে বেশি জানেন বা আমি কোথাও না কোথাও ভুল বলছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই টপিকগুলোকে কভার করতে গেলে অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলোর ওপরই আমাদেরকে নির্ভর করতে হবে। আমার মন গড়া কথা এই ইউনিটে কিন্তু খাটবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে বা আলোচনা শুরু করার আগে আমি একবার বলে নিতে চাই যে আমাদের কনস্টিটিউশনের কথা বা সংবিধানের কথা। আমরা জানি যে 1947-এ যখন স্বাধীন হয়ে গেল, ঠিক আছে, ভারতবর্ষ, তার আগের থেকেই কিন্তু কাজ চলছিল সংবিধান তৈরি হওয়ার। তো যাই হোক, আলটিমেটলি সংবিধান তৈরি হলো কবে? 1949-এর 26শে নভেম্বর সংবিধান তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু 26শে জানুয়ারি দিনটাকে পাওয়ার জন্য একটা বিশেষ কারণ আপনারা হয়তো সবাই জানেন। এই দিনটাকে পাওয়ার জন্য 1950-এর 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস বা সংবিধানের দিবস হিসেবে কিন্তু ধরে থাকি। তো যাই হোক, এই সংবিধানে আমি একটু ইনফরমেশন দিচ্ছি যে এই সংবিধানে আপনার প্রথমে আগে ছিল হচ্ছে 22টা পার্ট ছিল, 8টা শিডিউল বা তপশিল ছিল এবং 395টা আর্টিকেল বা অনুচ্ছেদ ছিল। 106 বার সংশোধন বা অ্যামেন্ডমেন্টের পর 22টা পার্ট থেকে হয়ে যায় 25টা পার্ট এবং 8টা তপশিল থেকে হয় 12টা তপশিল এবং 395টা আর্টিকেল বা অনুচ্ছেদ থেকে এখন কিন্তু 450 প্লাস। যে 25টা পার্ট বা অংশের কথা যে বললাম, তার মধ্যে 3 নম্বর পার্টে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের কথা সংবিধানে রয়েছে এবং মৌলিক অধিকার রয়েছে বর্তমানে 6টা, আগে ছিল 7টা, একটা ডিলিট হয়ে গেছে। তো সেই 6টা যে মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো কিন্তু শিক্ষার অধিকার, সংস্কৃতির অধিকার। তো যাই হোক, এই শিক্ষার অধিকার বা সংস্কৃতির অধিকার, এটা আমাদের কনস্টিটিউশন বা আমাদের সংবিধানে কিন্তু আমাদের এটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার যদি আপনার থেকে কেউ ছিনিয়ে নেয় বা আপনাকে এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে আপনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং সুপ্রিম কোর্ট বাধ্য সংবিধানের ওই মৌলিক অধিকারকে রক্ষা করতে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সার্বিকভাবে কিন্তু আপনাকে সাহায্য করবে। তো যাই হোক, এই ছিল সংবিধানের কথা। কিন্তু দেখবেন যে যদি আমি ধরে নিই যে 1947-এ যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে আমি কি বললাম যে 1946 থেকে সংবিধান তৈরি হওয়া, 1946 থেকে সংবিধান তৈরি হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সংবিধান তৈরি হতে 2 বছর 11 মাস সামথিং এরকম মানে সময়টা লাগে। তো 1946-এ শুরু হয়ে গেছে। আর ভারতবর্ষের প্রথম যে শিক্ষা কমিশন সেটা আপনারা দেখবেন কবে? 1948-এ, তাই তো? রাধাকৃষ্ণন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন, যাই বলুন না কেন, সেটা কিন্তু এসেছে 1948-এ। তো আপনারা একবার ওই সময়টাকে বোঝার চেষ্টা করুন যে যখন ভারতবর্ষের অবস্থা কি বলবো, টালমাটাল, ঠিক আছে। একটা স্বাধীনতা যেমন পাচ্ছে, স্বাধীনতার আনন্দ যেমন ভারতবর্ষের প্রতিটা নাগরিকের মধ্যে রয়েছে, ঠিক তেমনি ভারতবর্ষের যারা নেতা, যারা সেই সময় আসনে বসে আছে বা যারা বসবে, তাদের মাথায় কিন্তু বিরাট বড় একটা বোঝা পড়তে চলেছে। কারণ কি? কারণ এতদিন পর্যন্ত ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতো, ঠিক আছে, বা ভারতবর্ষকে শৃঙ্খলিত করতো, সেটা হচ্ছে ব্রিটিশরা। কিন্তু এখন যেহেতু সরাসরিভাবে ভারতীয়দের ওপরই দায়িত্বটা চলে আসে, তাই ভারতীয় নেতা নেত্রীদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু যে আমাকে বা আমাদেরকে, ভারতবর্ষকে আবার গৌরবের সঙ্গে একদম কি বলবো, আবার শুরু থেকে ফাইট করে সেই ঐশ্বর্যপূর্ণ, সেই কি বলবো, সারা পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত করতে হবে। তো এইরকম একটা সিচুয়েশন দাঁড়ায়। তো অনেকে বলে যে 1948 সালে প্রথম শিক্ষা কমিশন আমরা জানি যে উচ্চ শিক্ষাকে নিয়ে হয়েছিল, তাই তো? তো অনেকে এটাকে সমালোচনা করে বলে যে যেই দেশের প্রথম শিক্ষার কমিশনটাই উচ্চ শিক্ষাকে নিয়ে, সেই দেশে আর কি হবে, অর্থাৎ তারা ইঙ্গিত করতে চায় যে আমরা যে প্রথমে হচ্ছে বেস বা প্রথমে প্রাইমারি এডুকেশনকে নিয়ে ভাবতে হতো সরকারকে। যেহেতু ভাবেনি, সেহেতু ভারতবর্ষের অনেক ক্ষতি হয়ে গেছে। তো সমালোচনাকারীরা এইভাবে কিন্তু বলে। কিন্তু আপনি যদি দেখতে চান, তাহলে 1948 সালে উচ্চশিক্ষাকে গুরুত্ব দেওয়াটা আমার ব্যক্তিগতভাবে মানে মনে হয় যে তাদের কাছে এটাই একমাত্র পথ ছিল, মানে ভারতীয় নেতৃবৃন্দের কাছে। তার কারণ হচ্ছে, একটা গল্প বলছি। ধরুন আপনার বাড়িতে আপনারা 4 জন রয়েছে, আপনি,
আপনার ভাই, আপনার বাবা এবং আপনার মা। ঠিক আছে? এবার আপনার বাবা সমস্ত আপনাদের যে ফ্যামিলিটা রয়েছে বা সংসারটা রয়েছে সেটাকে সামলায়। বাজার করা, অফিস করা বা ব্যবসা করা বা কৃষিকাজ করা যাই করুক না কেন এবং আপনাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া, আপনাদের পরীক্ষার ব্যবস্থা করা, লাইটের বিল করা, ঠিক আছে? সমস্ত কিছু গোটা সংসারের দায়িত্ব হলো আপনার বাবার। এবার কোনো কারণে আপনার বাবা ব্যক্তিগত কোনো কাজে বা যেকোনো কিছুর জন্য হয়তো কিছুদিন আপনাদের জায়গা ছেড়ে হয়তো কোনো একটা ধরুন দিল্লিতে গিয়ে চলে গেছে একটা কাজের জন্য। এবার দিল্লিতে চলে গেলে ঠিক আছে সেই সংসারটা তো আপনাদের থেমে থাকবে না। সংসারটা চলবেই কারণ আপনারা ৩ জন অলরেডি আছেন। তো তখন সংসারের হালটা কে ধরবে? হ্যাঁ, অবশ্যই আপনার মা ধরবে। ঠিক আছে? এবং তার সঙ্গে কিন্তু আপনি সাহায্য করবেন। এবং আপনার ভাই যেহেতু অনেক ছোট তাই ওর উপর কিন্তু আপনারা কোনো প্রভাব ফেলতে চাইবেন না। ঠিক আছে? ঠিক তেমনই ভারতবর্ষ থেকে যখন ইংরেজরা চলে যায় বা ব্রিটিশরা যখন চলে যায় তখন ভারতবর্ষের এই যে উচ্চ যে পদগুলো ছিল সেই পদে কিন্তু প্রাথমিক লেভেলের স্টুডেন্টসরা কি বসতে পারবে? মাধ্যমিকেরা কি বসতে পারবে? না। যারা অলরেডি উচ্চ শিক্ষায় আছে বা যারা কলেজে পড়ছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারাই কিন্তু একমাত্র সেই পদে বসার যোগ্য। ঠিক আছে? ঠিক এই জন্যই ১৯৪৮ সালের যে শিক্ষা কমিশন ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেটা হলো উচ্চ শিক্ষা কমিশন। ঠিক আছে? এবং এই কমিশনে প্রধান যে ফোকাস করা হলো সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের সেই সময় দেখা হলো প্রায় 85% মানুষ গ্রামে বসবাস করে। এবার গ্রামে হয় কি, প্রত্যন্ত গ্রামে হয় কি যে তারা তো স্কুলের শিক্ষাটা তো শেষ করে কিন্তু তারা উচ্চশিক্ষার জন্য তাদেরকে যেহেতু গ্রাম ছেড়ে মফস্বল ছেড়ে যেহেতু রাজধানীতে বা যেহেতু জেলাতে বা যেহেতু কোনো এক শহরে গিয়ে থাকতে হয় তাই বাড়ি থেকে এই দূরত্বটা অনেকেই সহ্য করতে পারে না, অনেকেই এটাকে অ্যাফোর্ড করতে পারে না। তাই কমিশন চাইলো যে গ্রামের মধ্যেই যাতে মাধ্যমিক শিক্ষা শেষ হওয়ার পর গ্রামের মধ্যেই যাতে তারা উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে তার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করো। এবং এই জন্য আপনারা দেখবেন যে 14টা গ্রামীণ সংস্থা কিন্তু শিক্ষা সংস্থা তৈরি করে এই রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, তারপর আর কি বলে যে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে আমাদের যে সংবিধানগুলো এসেছে না, এই সংবিধানটা পুরোপুরি কিন্তু তৈরি হয়েছে অন্যান্য বিভিন্ন দেশের সংবিধানের সাহায্য নিয়ে। তো এই ফান্ডামেন্টাল রাইটসটা যেমন আপনারা দেখবেন যে ইউএসএ থেকে মনে হয় ইউএস বা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? ঠিক তেমনই সেই সময় ইংল্যান্ডে উচ্চশিক্ষাকে কন্ট্রোল করতো একটা সংস্থা, সেটা হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিটি। ঠিক আছে? তো এই রাধাকৃষ্ণন কমিশন বলে যে ভারতবর্ষেও সমস্ত উচ্চশিক্ষাকে কন্ট্রোল করবে বা উচ্চশিক্ষার দায়িত্বে থাকবে একটা সংস্থা, সেটা হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। সুপারিশ করে ১৯৪৮ সালে, পরবর্তীতে গিয়ে দেখি আমরা ১৯৫৩ সালে এটা তৈরি হয়ে যায় এবং এই ইউজিসি আইন হিসাবে আসে হচ্ছে ১৯৫৬ সালে। এবং এনসিআরইসি, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, ১৯৫৬ সালে কিন্তু তৈরি হয় কার সুপারিশে? এই রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে। তারপর রাধাকৃষ্ণন কমিশন কি করে? রাধাকৃষ্ণন কমিশন পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মতামত করে যে পরীক্ষা ব্যবস্থায় রচনাধর্মী প্রশ্নের বদলে বস্তুধর্মী অভিক্ষা বা পরীক্ষার কথা তিনি বলেন। এবং এক্সট্রা যে গ্রেড নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার যে একটা চল ছিল, ঠিক আছে, ধরুন এখনো আছে, ধরুন ১০০-র মধ্যে ২৪ পেলে পাস, ঠিক আছে, কিন্তু আপনি পেয়েছেন ২০। এবার টিচাররা কি করে? তাদের উপর চাপ থাকে যে স্টুডেন্টসকে পাস করাতে হবে, তাই তারা এক্সট্রা ৪ নাম্বার দিয়ে দেয়। এইটাকে বলেছে কি? গ্রেস মার্কস। এই গ্রেস মার্কস দেওয়াটাকে বন্ধ করতে হবে। তো এরকম আপনারা অনেক ছাত্র মঙ্গলের জন্য, টিচার্সদের জন্য প্রভিডেন্ট ফান্ড, টিচারদেরকে ৪টে ভাগে ভাগ করে, টিচারদের সময়কালের কথা বলে, নারী শিক্ষার কথা বলে, ভোকেশনাল এডুকেশনের কথা বলে। তারপর এরকম অনেকগুলো কিন্তু সুপারিশ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো প্রেক্ষাপটটা ছিল হচ্ছে যে সেই সময়কার ভারতবর্ষের হালটাকে ধরতে হবে। সেই সময়কার ভারতবর্ষের প্রেক্ষিতে আমার মনে হয় এই রাধাকৃষ্ণন কমিশনের যে সুপারিশগুলো ছিল সেগুলো খুবই যুগোপযোগী এবং খুবই কার্যকর ছিল সরকারের নিকট। এবার পরবর্তীতে দেখা যায় একটা কমিশন কি করতে পারে? একটা কমিশন বিভিন্ন পর্যালোচনা করে, ঠিক আছে, বা বিভিন্ন রিসার্চ করে সরকারকে তার রিপোর্টটা পেশ করতে পারে। এও পেশ করছিল ১৯৪৯ সালে পেশ করছিল। কিন্তু এইবার সরকারের উপর নির্ভর করছে যে সরকার এই কমিশনের রিপোর্টকে বাস্তবায়ন করবে কি না। তো এই ছিল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা উচ্চশিক্ষা কমিশন, যার সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সম্পাদক ছিল নির্মল কুমার সিদ্ধান্ত। ঠিক আছে? আচ্ছা, এবার বলবো মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন ১৯৫২ ২৩শে সেপ্টেম্বর যেটা তার গঠিত হয়েছিল এবং ১৯৫৩ সালে রিপোর্ট পেশ করেছিল সেই কমিশনের কথা। আচ্ছা, আমরা দেখলাম যে ১৯৪৮-এ রাধাকৃষ্ণন কমিশন তো গঠিত হলো, উচ্চশিক্ষাকে নিয়ে কথা বলো, ওই যে বললাম যে সমালোচনা হয়েছে। তো এবার সমালোচনা যেহেতু করলো তাই তারা কি করলো? তারা মুদালিয়ার কমিশন মেনলি ফোকাস করলো হচ্ছে সেকেন্ডারি এডুকেশনকে বা মাধ্যমিক শিক্ষাকে। এখনো আমার যেটা মনে হয় স্পেশালি যে মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে একটা ছাত্রের জীবনে বা একটা শিক্ষার্থীর জীবনে সত্যি একটা টার্নিং পয়েন্ট। আপনি দেখবেন যে 9, 10, 11, 12, যদিও মুদালিয়ার কমিশন ১১ বছরের কথা বলছিল, কিন্তু আপনি বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখবেন আপনার লাইফের টার্নিং পয়েন্ট বা আপনার লাইফের গেম চেঞ্জার হলো এই 4টে বছর। ঠিক আছে? 9, 10, 11, 12 এই 4টে বছরকে যদি আপনি গুরুত্ব দেন, যেমন ধরুন মাধ্যমিকে যদি আপনি ভালো মতো গুরুত্ব দেন তাহলে আপনার একটা কি তৈরি হচ্ছে? আপনার একটা স্ট্রিম চয়েসের একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে, আপনার একটা ভালো লাগা তৈরি হচ্ছে। তারপর 11, 12 এই দুটো বছর কিন্তু কি হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে হচ্ছে যে ভবিষ্যতে তারা কোন পথে পরিচালিত হবে। তো এইরকম একটা ভাইটাল সিচুয়েশন যেমন
কি হয়, একটা চারিদিকে বালি ছড়িয়ে আছে, এবার এক জায়গায় এসে আমি বালিটাকে জমা করলাম, ঠিক আছে, তাহলে কি হবে, বালিটা উঁচু হয়ে যাবে, যেমন সেটা তো এই যে সঞ্চিত বা পুঞ্জীভূত বা জমাট বাঁধা যে এই যে একটা টইটুম্বর পরিস্থিতি, সেটা আমার মনে হয় কিন্তু এই সেকেন্ডারি এডুকেশনকে, আমার ব্যক্তিগত মত এটা। আচ্ছা, তো মুদালিয়ার কমিশন কি করলো, মুদালিয়ার কমিশনও এই সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষাকে বেস করলো, মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দিল। ও বললো যে প্রাইমারির পর গিয়ে একটা স্টুডেন্টস অবশ্যই এই মাধ্যমিক শিক্ষাতেই আসবে, আবার এই মাধ্যমিক শিক্ষায় কিন্তু এই উচ্চশিক্ষার ভিত্তি তৈরি করে দেবে। সুতরাং আমাদের দেশে মানে তৎকালীন সময়ের কথা আমি বলছি, 1952 কথা, ঠিক আছে, বললো যে আমাদের দেশে মাধ্যমিক শিক্ষা হলো অবহেলিত, আমাদের দেশে মাধ্যমিক শিক্ষাকে খুবই কম গুরুত্ব দেওয়া হয়, আমাদের দেশে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম পরিকল্পিত না, সুতরাং মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য এই কমিশন তার রিপোর্ট কিন্তু পেশ করলো। 311 পৃষ্ঠার রিপোর্ট ছিল। তো এরকম আপনারা তো সবাই জানেন, এগুলোতে আমি আর যাচ্ছি না। তো মাধ্যমিক শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ যেগুলো সুপারিশ করলো, আচ্ছা কাঠামোটা আমি রাধাকৃষ্ণন কমিশনে বলতে ভুলে গেছি, বলে দিচ্ছি এখানে। রাধাকৃষ্ণন কমিশন যেহেতু উচ্চশিক্ষাকে গুরুত্ব দেয়, তাই 8+3 বা 4, আচ্ছা, তারপর হলো 3 এবং হচ্ছে 2, ঠিক আছে, মেইনলি হচ্ছে এইটাকে গুরুত্ব দেয়, এটাই হচ্ছে উচ্চশিক্ষা। এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন তার শিক্ষা কাঠামোর যে কথা বলেছিল, সেটা হচ্ছে এটা: 8 বছরের প্রাথমিক শিক্ষা, 3 থেকে 4 বছরের মাধ্যমিক শিক্ষা, 3 বছরের কলেজীয় শিক্ষা এবং 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা। তো এটা সুপারিশ করেছিল আর কি। তো তারপর এই মুদালিয়ার কমিশন সুপারিশ কি করে, মুদালিয়ার কমিশন বলে যে না, 4+4+3 অথবা 5+3+3, অর্থাৎ টোটাল হবে 11 বছরে। এটা আমরা দেখতে পাই আরেক জায়গায়, সেটা হচ্ছে স্যাডলার কমিশনে। আপনি স্যাডলার কমিশনে চলে যান, স্যাডলার কমিশন সম্ভবত 1919-এ, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, মনে পড়ছে, হ্যাঁ, সেই কমিশনেও কিন্তু এই কাঠামো নিয়ে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। স্যাডলার কমিশনও বলে যে মাধ্যমিক শিক্ষাকে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করতে হবে, স্কুলের সঙ্গে যোগ দিতে হবে, এবং 10+2, এই +2টা হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্তরের কথা বলে, ঠিক আছে। তো 11 এবং 12 আগে ছিল, এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, ঠিক আছে। তো এখন কি করে, এখন সেন্ট্রাল কমিশন বলে যে না, +2 স্তরের কথা বলে। তো পরবর্তীতে গিয়ে আমরা আবার যখন 1944 দেখবো, 1944-এ যে সার্জেন্ট পরিকল্পনা এসেছিল, সে আবার কিন্তু এই ইন্টারমিডিয়েট স্তরটাকে ক্যান্সেল করে দেয়। যাই হোক, 1944-এ সেটা ভারতবর্ষে সেই পরিকল্পনাটা লাগু হয়নি, কারণ ওর পরেই কিন্তু ব্রিটিশরা বিদায় নেয়। তো যাই হোক, এই 1952-তে এসে মুদালিয়ার কমিশন কি করলো, 11 বছরের কাঠামোর কথা বললো। এটা হচ্ছে প্রথম সুপারিশ এবং গুরুত্বপূর্ণ সুপারিশ। দ্বিতীয় সুপারিশ হচ্ছে যে মুদালিয়ার কমিশন মাধ্যমিকের যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয় এবং উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমকে আলাদা করে, নিম্ন মাধ্যমিকের পাঠ্যক্রমকে আলাদা করে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে সপ্ত প্রবাহের কথা বলে, 7টা প্রবাহ থাকবে, তার মধ্য থেকে যে কোনো একটা প্রবাহ বা স্ট্রিম বেছে নিয়ে সেই একটা স্ট্রিমের আবার 3টে বিষয়কে বেছে নিতে হবে। যেমন আপনি ক্লাস 10-এর পর আর্টস, তারপর কমার্স, সায়েন্স, ঠিক আছে, তারপর ধরুন আপনার প্রফেশনাল কোর্স মানে টেকনিক্যাল কোর্স, তারপর ধরুন আপনার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এরকম অনেকগুলো স্ট্রিম থাকে। তো স্কুলে আমরা সাধারণত 3টেই অফার পাই, যেমন একটা আর্টস পাই, একটা কমার্স পাই এবং একটা সায়েন্স পাই। তো আপনি ধরুন সায়েন্স নিয়েছেন, সায়েন্স হচ্ছে একটা স্ট্রিম বা প্রবাহ, সেই ওই একটা প্রবাহের থেকে আপনি আবার 3টে বিষয় ম্যান্ডেটরি আপনাকে নিতেই হবে। তো এই কথাটা কিন্তু বা এই সুপারিশটা কিন্তু এই মুদালিয়ার কমিশন কিন্তু বলে যায়। এবং মুদালিয়ার কমিশন আর কি বলে, বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের কথা বলে, অর্থাৎ বিদ্যালয় হবে এমন একটা প্রতিষ্ঠান, এমন এক সামাজিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য থাকবে মাল্টি ডিসিপ্লিনারি, যার উদ্দেশ্য থাকবে ডাইভার্জেন্ট, সে স্টুডেন্টসদের সমস্ত কিছুকে গুরুত্ব দেবে। এবং ভোকেশনাল এডুকেশনকে কিন্তু এই মুদালিয়ার কমিশন বিশেষ গুরুত্ব দেয়। এবং এই জন্য আমরা দেখতে পারি যে এখন যেমন আপনারা দেখছেন কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পড়াশোনার জন্য লোন পাওয়া যায়, সেই লোনের কথা কিন্তু 1952 এই কমিশন বলে গিয়েছিল শিল্প শিক্ষা কর, অর্থাৎ ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য আপনি শিল্প শিক্ষা কর পেতে পারেন। এখন যেমন সমস্ত এডুকেশনের জন্যই সেটা পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে, কিন্তু আগে ওটা শুধুমাত্র টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের জন্য ছিল। এবং আর গুরুত্বপূর্ণ কি বলেছিল, যে স্কুলের সঙ্গে, মাধ্যমিক স্কুলগুলোর সঙ্গে ইন্ডাস্ট্রিকে কানেক্ট করতে হবে, ঠিক আছে, যেটা রাধাকৃষ্ণন কমিশনও করেছিল, হচ্ছে গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় তৈরি হবে, গ্রামের যে শিক্ষা, গ্রামের শিক্ষার পাঠ্যক্রম হবে তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের কৃষিকাজ, তাদের পশুপালন, তাদের হস্তশিল্প, তাদের শিল্পকর্ম, গ্রামের প্রয়োজন অনুযায়ী যার যেটা প্রয়োজন সেটাই পাঠ্যক্রমে থাকবে। এও তাই করলো, ও শিল্পকে গুরুত্ব দিয়েছিল। এবং আরেকটা বিষয় আমি বলছি, যে আপনারা যখন 1952 মুদালিয়ার কমিশন পড়ছেন, তখন সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল, সেই সময় প্রধানমন্ত্রী ছিল কে, আপনার জওহরলাল নেহেরু, এবং ইসে ছিল হচ্ছে আপনার শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ, যে আর কি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, যে এই দুজন হচ্ছে আমাদের রাধাকৃষ্ণন কমিশনের সময়ও ছিল। তো কংগ্রেস পার্টি চলছিল, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে কংগ্রেসের পলিসি কি ছিল, কংগ্রেসের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই সময় হচ্ছিল, তো সেই রিলেটেড হচ্ছে শিক্ষার কমিশনগুলো তাদের রিপোর্টগুলোকেও সেইভাবে কিন্তু বানিয়েছিল। তো এই গেল মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের যে মূল কথা, অর্থাৎ মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া, মাধ্যমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করা। মাধ্যমিক শিক্ষা হলো উচ্চশিক্ষার বেস, এবং মাধ্যমিক শিক্ষায়
কি করে? মাধ্যমিক শিক্ষায় একটা সমাজের ভিত্তি তৈরি করে। মাধ্যমিক শিক্ষায় একটা সমাজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং ভারতবর্ষের যে ভবিষ্যৎ তা নির্ধারণ করে দেয়। এই গেল মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আচ্ছা, এরপর মুদালিয়ার কমিশনের পর যেই কমিশনসগুলো ভারতবর্ষে চলছিল সেটা কিন্তু একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে নারী শিক্ষার জন্য, নারীদের শিক্ষার জন্য, নারীদের উন্নতির জন্য, শুধুমাত্র নারী শিক্ষার জন্যই 3টে প্রধান কমিশন আমরা দেখতে পাই, যেটা আমি ভিডিওর লাস্টের দিকে আলোচনা করব। বলে নিচ্ছি তাও, দুর্গাবাই দেশমুখ কমিটি, হংস মেহতা কমিটি, ভক্তবৎসলম কমিটি, সেটা আমি ভিডিওর লাস্টের দিকে আলোচনা করব। আচ্ছা, তো 1952-তে যখন মুদালিয়ার কমিশন তার মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশগুলো করলো, তারপর 1964-র 14ই জুলাই গঠিত হলো কোঠারি কমিশন, যেটাকে ভারতীয় শিক্ষা কমিশন আমরা বলি। তার কারণ হলো, যেমন ভারতবর্ষ উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পশ্চিমে আপনার গুজরাট থেকে পূর্বে কি অরুণাচল প্রদেশ পর্যন্ত, এই হলো সামগ্রিকভাবে ভারতবর্ষ। ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত এবং ডিগ্রি থেকে শুরু করে একদম ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সামগ্রিকভাবে শিক্ষাকে নিয়ে পর্যালোচনা করে হলো কোঠারি কমিশন। এবং কোঠারি কমিশনের সদস্য কিন্তু সব থেকে বেশি ছিল, 17 জন। এবং এই কমিশনের রিপোর্টের উপরই কিন্তু পরবর্তীতে গিয়ে দেখব 1968-এর ন্যাশনাল পলিসি অন এডুকেশন, 1986 ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এমনকি 2020-র যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার মধ্যেও এই কোঠারি কমিশনেরই প্রভাব আমরা দেখতে পারি। তো কোঠারি কমিশন এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই কি বলবো প্রাসঙ্গিক, যে কোঠারি কমিশনকে যেহেতু সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কথা বলে, ভারতবর্ষের সমস্ত রকম শিক্ষাকে নিয়ে কথা বলে, সার্বিক পাঠ্যক্রমকে সে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, সেহেতু এই কমিশনকে ভারতীয় শিক্ষা কমিশন বলাটা আমার মতে খুবই যুক্তিযুক্ত বলে মনে হয়। তো কোঠারি কমিশন একেবারে প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছিল, অর্থাৎ KG1, KG2, KG3 আমরা বলি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে, অঙ্গনওয়াড়ি, ঠিক আছে। তো এই অঙ্গনওয়াড়ি স্তরটার কথা কিন্তু এই কোঠারি কমিশন বলেছিল, যদিও ও এই স্তরটাকে বাধ্যতামূলক করেনি। যদিও আমি ভারতবর্ষের যে ব্যাখ্যাটা করলাম উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ কি, ইন্দিরা পয়েন্ট, এগুলো হচ্ছে এক্স্যাক্ট ভারতবর্ষের লোকেশন, মানে যদি এক্স্যাক্ট পয়েন্ট বলতে চাই, তো সেই এক্স্যাক্ট যে বাধ্যতামূলক করেছিল সেটা হচ্ছে আবার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো যখন ওখানে যাবো তখন এটা নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। তো প্রি প্রাইমারি এডুকেশন, এই কনসেপ্টটা সরকারিভাবে কিন্তু প্রথম আমরা রিপোর্টে দেখতে পাই। এবং এই ধরনের এই যে কোঠারি কমিশন যে সার্বিক শিক্ষাকে নিয়ে পর্যালোচনা করছিল, আমার মনে হয় 1944-এর যে সার্জেন্ট রিপোর্টটা যে ছিল, সেই সার্জেন্ট রিপোর্টও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ একটা পর্যালোচনা করে। সার্জেন্ট রিপোর্টেরও 12টা কিন্তু অধ্যায় ছিল, এবং প্রতিটা অধ্যায়ে ও কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্তরকে ছুঁয়ে ছুঁয়ে গেছে। এবং যদিও উচ্চশিক্ষাকে মানে সবাই উচ্চশিক্ষায় যাবে না, ঠিক আছে, তাদের জন্য ভোকেশনাল এডুকেশন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, কেউ আর কলেজগুলোতে পড়ছে না, কেউ আর ডিগ্রি কলেজে যাচ্ছে না, সেই সিটগুলো ফাঁকাই পড়েছে, তার বদলে ইঞ্জিনিয়ারিং করছে, প্যারামেডিক্যাল করছে, নার্সিং করছে। তো এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই কোঠারি কমিশন কি করে, প্রাথমিককে দুটো ভাগে ভাগ করে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করেছে। প্রাথমিককে দুটো ভাগে, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিককে দুটো ভাগে, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং উচ্চশিক্ষাকে দুটো ভাগে, একটা কলেজীয় শিক্ষা এবং একটা বিশ্ববিদ্যালয় শিক্ষা। এবং প্রতিটা নিম্ন মাধ্যমিকের পাঠ্যক্রম কি হবে, নিম্ন মাধ্যমিকের প্রতিষ্ঠান কিরকম হবে, যেমন কিন্ডারগার্টেন স্কুল হবে, যেমন মন্তেশ্বরীর মতো স্কুল হবে, যেমন বুনিয়াদী শিক্ষাকে গুরুত্ব দেয়, তারপরে সরকারি বিভিন্ন বিদ্যালয়কে গুরুত্ব দেয়। তো এরকম পাঠ্যক্রম, তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটারই শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান পুঙ্খানুপুঙ্খভাবে তার সুপারিশের মধ্যে কিন্তু করেছে। এবং শুধুমাত্র এইখানেই থেমে থাকেনি, এমন অনেক কিছু করেছে যা বললে সময়টা খুব ছোট হয়ে যাবে, মানে বলে শেষ হবে না কি। মডেল স্কুলের কথা, তারপরে যদিও সেটা আগে বলা হয়েছিল, কিন্তু ওর এই সুপারিশ একদম প্রাঞ্জলভাবে পরিষ্কারভাবে তুলে ধরেছে। মডেল স্কুল, স্কুল কর্নার, সায়েন্স কর্নার, তারপর কমন স্কুল, স্কুল কমপ্লেক্স, ল্যাবরেটরি স্কুল, এক্সপেরিমেন্টাল স্কুল, তারপরে রিফ্রেশার কোর্স, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে মানে তার রিপোর্টে সব থেকে বেশি গুরুত্ব দেয়। যদিও 3 ল্যাঙ্গুয়েজের কথা রাধাকৃষ্ণন কমিশনও বলেছিল, মুদালিয়ার কমিশনও বলেছিল, কিন্তু জোরকে দেয় সেটা হচ্ছে এই মুদালিয়ার কোঠারি কমিশন। আচ্ছা, তারপর হচ্ছে কি ন্যাশনাল স্কলারশিপের কথা বলছিল, বুক ব্যাংকের কথা বলছিল, বাড়ি থেকে 1 মাইলের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং 3 মাইলের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলছিল। এইরকম অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ কিন্তু এই কোঠারি কমিশন করে। এবং কোঠারি কমিশন 6 থেকে 18 বছর শিক্ষার কথা কিন্তু বলছিল। পরবর্তীতে গিয়ে 1986 যখন আমরা জাতীয় শিক্ষানীতি করবো, তখন আমরা এটাকে দেখতে পাবো। আচ্ছা, এই কোঠারি কমিশন যে এতগুলো সুপারিশ করেছিল, এই এতগুলো সুপারিশের মধ্যে 1968-এর যে জাতীয় শিক্ষানীতি এলো, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ঠিক আছে, সেই সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী এবং ছিল হচ্ছে ত্রিগুণা সেন, ঠিক আছে, শিক্ষামন্ত্রী ছিল। তো ন্যাশনাল এডুকেশন পলিসি কি করে, এই কোঠারি কমিশনের অনেকগুলো সুপারিশকে মেনে নেয়। এবং দেখুন যে কমিশন তার রিপোর্ট কেবল সরকারের কাছে দিবে, কিন্তু সরকার সেটা মানবে কিনা সেটা পুরোপুরি সরকারের নিজস্ব ব্যাপার। তো সরকার এর অনেক রিপোর্টকে মানে এবং একটা পলিসি নিয়ে আসে, পলিসি যেটা আইন, যেটা নীতি, ঠিক আছে। তো এই ন্যাশনাল পলিসি অন এডুকেশনে কোঠারি কমিশনের 10+2+3+2 এই স্ট্রাকচারটার কথা কোঠারি কমিশন বলেছিল। তো এই স্ট্রাকচারটার মধ্যে এইটাকে মেনে নেয়, 10+2+3, অর্থাৎ এইটাকে বাধ্যতামূলক করার কথা সে মেনে নেয়, ঠিক আছে। আর কি মেনে নেয়, যে
সংখ্যালঘুদের জন্য যে 30 নং ধারাটা ছিল, আমরা জানি সংবিধানের 29 নং ধারা, 30 নং ধারা, এই ধারাগুলো ছিল হচ্ছে সংখ্যালঘুদের জন্য। সংখ্যালঘুরা নিজেদের প্রয়োজন মতো বিদ্যালয় স্থাপন করতে পারবে, নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে পারবে, নিজেদের সন্তানদের তারা মাতৃভাষায় শিক্ষাদান করতে পারবে। তো কোনো বিদ্যালয়ে জাতি, ধর্ম, বর্ণ, জন্মের অজুহাতের বেসিসে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা যাবে না। অর্থাৎ এগুলো ছিল হচ্ছে সংখ্যালঘুদের কিন্তু ধারা। তো এই ধারাগুলোকে এই ন্যাশনাল পলিসি অন এডুকেশন মেনে নেয়, কমন স্কুল সিস্টেমকে মেনে নেয়, তারপরে হচ্ছে ভোকেশনাল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেয়, ঠিক আছে। এরকম অনেক কিছুকে এই ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 মেনে নেয়। এবং তাছাড়াও যে রাধাকৃষ্ণন কমিশনেরও বেশ কিছু সুপারিশকে মেনে নেয়, যেমন গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনেকগুলো সেই সময় তৈরি হয়ে যায়। তারপরে হচ্ছে সাক্ষরতাকে মেনে নেয়, বয়স্ক শিক্ষাকে মেনে নেয়, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলোকে ন্যাশনাল পলিসি অন এডুকেশন কিন্তু মেনে নেয়। আচ্ছা, এরপর প্রায় 1986-এ আরেকটা পলিসি এলো, সেই সময়ও ছিল রাজীব গান্ধী, অর্থাৎ কংগ্রেস কিন্তু চলেই যাচ্ছে। তো রাজীব গান্ধী ওই সময় কি করলো, যে সমস্ত ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, তো প্রতিটা রাজ্যের শিক্ষামন্ত্রীদেরকে নিয়ে একটা মিটিং করলো। এবং যদি আমি এখানে 68-এর পলিসিটা দেখি, তাহলে 2 বছর আর হচ্ছে পর 18 বছর পর, ঠিক আছে, 18 বছর পর কিন্তু এই 1968-এর 18 বছর পর নতুন এক পলিসি আসলো, সেটা হচ্ছে কি জাতীয় শিক্ষানীতি 1986। এবং 68-এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পলিসিটা, কারণ এই পলিসিতে 12টা অধ্যায়ের কথা বলা হয়, ভতে শুরু ভতে শেষ। এই পলিসির শুরুর অধ্যায়টার নাম হচ্ছে ভূমিকা এবং শেষের অধ্যায়টার নাম হচ্ছে ভবিষ্যৎ। এই পলিসিতে প্রথম যে গুরুত্বপূর্ণ আমাদের মনের কথা, মানে আমার মনের কথা, যে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করো, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে তো গুরুত্ব দেওয়া হবে, মানে ডিগ্রিটা লাগবে, কিন্তু ডিগ্রিটা ম্যান্ডেটারি না। তোমার ডিগ্রি আছে বলেই যে তুমি এই কাজটা করতে পারবা সেটা না। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের উপর প্রথম ফোকাস করে। এবং সেই সময় টেকনোলজি কত উন্নত হয়ে যাচ্ছিল, সায়েন্স কত উন্নত হয়ে যাচ্ছিল, তার সঙ্গে রেশ টেনে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং শিক্ষার পুনর্গঠনের কথা বলে, যেমন প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলে হচ্ছে ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। আচ্ছা, প্রাথমিক শিক্ষায় বলে অপারেশন ব্ল্যাকবোর্ড। আচ্ছা, মাধ্যমিক শিক্ষায় বলে নবোদয় বিদ্যালয়। আচ্ছা, কলেজীয় শিক্ষায় বলে হচ্ছে অটোনোমাস কলেজ। আচ্ছা, উচ্চশিক্ষায় বা বিশ্ববিদ্যালয় স্তরে যে আরও যে উচ্চশিক্ষা রয়েছে, সেখানে বলে ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশনকে গুরুত্ব দেয়, ঠিক আছে। এবং আমরা দেখতে পারি যে 1985-এ তৈরি হয় হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো এইরকম অনেক কিছুকে কিন্তু গুরুত্ব দেয়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে জিডিপির কথা বলে, জিডিপির কথা বলে, সেটা হচ্ছে 6% টার্গেট রাখে, যে শিক্ষাক্ষেত্রে 6% ব্যবহার করা হবে। এবং 12টা অধ্যায় ছিল, তার মধ্যে শিক্ষককে গুরুত্ব দেয়, শিক্ষার ব্যবস্থাকে গুরুত্ব দেয়, শিক্ষাকে আরও সক্রিয় করতে চায়, জাতীয় ব্যবস্থায় শিক্ষা কী হবে, শিক্ষার ভবিষ্যৎ কী হবে, ঠিক আছে, সেই সমস্ত কিছুকে কিন্তু গুরুত্ব দেয় এই জাতীয় শিক্ষানীতি 1986। ক্লিয়ার হলো?